যদি কোনো রকম কোনো তথ্য থাকে, ভাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গিয়ে জমা দাও, কে বারণ করছে? আমি ওপেন চ্যালেঞ্জ করছি এখান থেকে, ডায়মন্ড হারবারের মাটি থেকে, যখন কয়লা কেলেঙ্কারি, মানে গরু পাচার কেলেঙ্কারি নিয়ে এত বড় বড় ভাষণ দিয়েছিল, ডেটটা ছিল 29শে নভেম্বর, ডায়মন্ড হারবারের মাটি থেকে চ্যালেঞ্জ করেছিলাম। আজকে 2.5 বছর হয়েছে, 2.5 বছরে এতটুকু আমি বলেছি, এতটুকু যদি প্রমাণ দিতে পারে যে আমি আমার জন্য কোথাও কোনো রকমভাবে কোনো ক্ষতি হয়েছে বা কোথাও কোনো কালিমালিপ্ত হয়েছে বা 10 পয়সার লেনদেন হয়েছে, আমাকে ইডিসিবিআই লাগাতে হবে না, আমি মৃত্যুবরণ করবো। আই এম আপিং দ্য অ্যান্টে নাও। আমি বলছি। নমস্কার, আমি দেবারতী, আপনাদের সঙ্গে রয়েছি। আজকে শুরু করব বিগ স্টোরি। আমি হাসছি কারণ এই বাইটগুলো অনেক পুরনো, কিন্তু কি হয় বলুন তো, মানে যখন এগুলো শুনি বারবার তখন মনে হয় যে সে এক দিন ছিল, ও এক জমানা থা। আর আজকে যে ওই হাসপাতালগুলো ঘুরছে, একটাও বেড না কিছু পাচ্ছে না, এরকমটা নয়। তার কিচ্ছু হয়নি, তাই তাকে হাসপাতাল ভর্তি নিচ্ছে না। ডিম খেয়ে কার লাগে বলুন তো? ডিম ছুটছে কার গায়ে লাগছে? এটা হয় কখনো? যাই হোক, বাংলার রাজনীতির সব থেকে হাই প্রোফাইল, সব থেকে আলোচিত এবং সব থেকে বিতর্কিত যুব নেতার রাজনৈতিক অবস্থানের ময়না তদন্ত। হ্যাঁ, আমি ডায়মন্ড হারবারের এই সাংসদের কথা বলছি, যিনি কলার তুলে কিছু মাস আগে পর্যন্ত বলছিলেন ওই আমি কিছু করে থাকলে চলুন ফাঁসির মঞ্চ বেঁধে দেবেন, যাই গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো। এই তো কিছুদিন আগে বললেন ডিজে বাজাবেন, আর দেখুন অবস্থা। সাধারণ সম্পাদক আজও রয়েছেন এই দলটার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ভরসা খুব একটা করতে পারছেন না, তাই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও 2-3 জনকে জুড়ে দিয়েছেন ওই একই পদের জন্য। যাই হোক, 21-এর নির্বাচনের মঞ্চ হোক বা 22-এর প্রকাশ্য জনসভা, একটা ডায়লগ আমরা বারবার শুনেছিলাম। বুক চিতিয়ে আঙুল উঁচিয়ে সুগভীর কণ্ঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন, আমার বিরুদ্ধে যদি 10 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারে কেন্দ্রীয় সংস্থা, তাহলে কোনো জাজমেন্টের দরকার নেই, আমি নিজে গিয়ে প্রকাশ্য রাস্তায় ফাঁসি কাটে ঝুলে পড়ব। আমরা 2 পয়সার সাংবাদিক, আমরা কি অত করতে পারি স্যার? আপনার আত্মবিশ্বাস আপনার থাকুক, আপনার হুঙ্কার আপনার থাকুক। বাংলার রাজনৈতিক মহল এই আত্মবিশ্বাস দেখে কি ভেবেছিল যে ডেয়ার ডেভিল নেতা এসে গেছে, আর যাকে কোনো ভয় ছুঁতে পারে না, যাকে কোনো নোটিশ দমাতে পারে না। কিন্তু আজ কি হচ্ছে স্যার? আজ কি হচ্ছে? 2026-এর তপ্ত রাজনৈতিক মরশুমে দাঁড়িয়ে বাংলার সাধারণ মানুষ, বিরোধী শিবির এবং নিরপেক্ষ মহল বড় একটা প্রশ্ন তুলছে, যে প্রশ্নের উত্তর আপনি বোধহয় দিতে পারবেন না। প্রশ্নটা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই কলার তোলা রাজনীতিক হন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এত ডেয়ার ডেভিল হন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কুছ পরোয়া নেই হয়, তাহলে তদন্তগুলো এড়ান কেন? কেন তদন্ত এড়াচ্ছেন ভাইপো? কেন যাচ্ছেন না সিআইডি ডাকলে, কেন যাচ্ছেন না ইডি ডাকলে? পুরসভা নোটিশ দিতে এলে আপনি দেখাও করছেন না। আরে আপনার বাড়ি তো আপনি বলছেন বা আপনার বাবা বলছে বেআইনি নয়, তাহলে ভয় কিসের? যান, দেখা করুন। সিআইডি নোটিশ পাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন, ইডির নোটিশ পাচ্ছেন, যেতে পারছেন না। আপনি এত অসুস্থ হয়ে পড়েছেন যে দলের বৈঠকে যেতে পারছেন, কোনো তদন্তকারী সংস্থা ডাকলে আপনি যেতে পারছেন না, বলছেন রাজনৈতিক ষড়যন্ত্র। যদি কোনো অপরাধী না করে থাকেন, যদি বুক চিতিয়ে সততার প্রমাণ দেওয়ার ক্ষমতা থাকে, তবে এই এসকেপ রুট, এই পলায়ন পন্থা কেন? আমরা একটা ফাইল তৈরি করেছি আমাদের মতো করে, আমরা যেরকম পারি করতে। আমরা 2 পয়সার সাংবাদিক, খুব বেশি ক্ষমতা আমাদের নেই, যেটুকু পারি সেটুকু দিয়ে। এই যে কয়লা খেয়েছেন, বালি খেয়েছেন, গরু খেয়েছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা খেয়েছেন, আর অতি সাম্প্রতিক কালে সইটাও জালিয়াতি করেছেন। একদিকে যখন এজেন্সি, একদিকে যখন পুলিশ, একদিকে যখন কেএমসি তারা নোটিশ নিয়ে আপনার দরজায় কড়া নাড়ছে, তখন আইনি লড়াইয়ের আড়ালে আপনি সময় কেনার রাজনীতি করছেন। বাংলার মানুষ বোঝে স্যার, জানে। একদম সাম্প্রতিক এবং সব থেকে চাঞ্চল্যকর ঘটনা সইচুরি। এই মামলায় সিআইডি তদন্ত করছে, আপনার বাড়িতে যাচ্ছে, আপনার সঙ্গে কথা বলতে চাইছে।
সত্যিটা জানতে চাইছে। কিছু প্রশ্ন, কিছু তালিকা, সেই প্রশ্নের তালিকা আমরা আপনাদের দেখিয়েছি অলরেডি, যে সিআইডি আপনাকে কি কি প্রশ্ন করতে পারে এরকম সূত্র মারফত কিছু খবর আমরা পেয়েছিলাম, সেগুলোই জানাচ্ছিলাম। আপনি এড়িয়ে গেলেন। 1 জুন 2026 সিআইডির প্রথম নোটিশ, অভিষেককে তলব করা হয়, কিন্তু সাংসদ হাজিরা এড়িয়ে গেলেন কেন? উনি অসুস্থ। সিআইডি আধিকারিকরা ফের অভিষেকের বাড়িতে গেল, নোটিশ দিল, আর এবার হাজিরার কড়া নির্দেশ। এই সপ্তাহটা পেরোলেই 8ই জুন। আপনি প্রস্তুত তো? সিআইডি যখন বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করছে, তখন কেন তিনি সশরীরে গিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন না? কি সমস্যা আপনার? কেন সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ করে আপনি চলে যাচ্ছেন হাইকোর্টে? আপনার তো সিআইডির দপ্তরে যাওয়ার কথা, আপনার তো সেখানে গিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার কথা। আপনার বাড়িতে যখন সিআইডি আধিকারিকরা আসছেন, 7.5 লাখ ভোটে জেতা সাংসদ তো বুক ফুলিয়ে কলার তুলে কথা বলার কথা, প্রশ্নের উত্তর দেওয়ার কথা। আপনি হাইকোর্টে চলে গেলেন, কি লাভ হলো গিয়ে? খুব একটা সুরাহা হয়নি। তদন্তের গতি প্রকৃতি এবং আদালতের নিয়মকে মান্যতা দিয়ে বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস স্পষ্ট জানাচ্ছেন, তালিকাভুক্ত যে মামলাগুলো রয়েছে সেখানে সংখ্যা অনুযায়ী আপনারটা 211, তাড়াহুড়ো করা যাবে না। ওই 211-10 পর্যন্ত চলবে, তারপর আপনার কথা শোনা যেতে পারে। যদি সারবত্তা থাকে শোনা যাবে। রক্ষা কবচের জন্য চলে গেলেন, আপনি তো কিছু করেননি। আপনার তো ফাঁসির মঞ্চ রেডি করার কথা আপনি বলেছেন। আপনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় যে রোয়াব, কলার তুলে ধমকে চমকে কথা বলা, আর আজকে যখন সিআইডি ইডি আপনার বাড়ি যাচ্ছে, তখন আপনি দেখুন কি করছেন, আপনি হাইকোর্টে চলে যাচ্ছেন। বাংলার মানুষ যদি আপনারা ক্ষমতায় আসতেন, আপনি তো নিজেকে খুব সাহসী বলেন, তো বাংলার মানুষ আপনারা যদি ক্ষমতায় আসতেন, আপনার এই সাহস দেখতো। তার মানে আপনি ক্ষমতার অলিন্দে যখন আছেন, তখন আপনি এত দুর্নীতি করেছেন যে ওই ক্ষমতা বা ওই পাওয়ারটুকুকে কাজে লাগিয়ে আপনি পারেন যেটুকু করতে, আপনি সেটুকু করেছেন। আপনি সিবিআই ইডির মুখোমুখি হতে ভয় পেয়েছেন। আপনি 9 ঘন্টা 10 ঘন্টা তাদের জেরার মুখোমুখি হওয়ার পরে বাইরে বেরিয়ে এসেছেন, ম্যারাথন সেই জিজ্ঞাসাবাদের পরে বাইরে এসে মুচকি হাসছেন। অথচ আজকে যখন সিআইডি নোটিশ আপনাকে দেওয়া হচ্ছে, আপনি ভয়ে বাড়িতে ঢুকে থাকছেন। 8ই জুনের ডেডলাইন, এটা মনে রাখবেন। 8ই জুনের ডেডলাইন, সেটা শেষ হওয়ার আগে হাইকোর্ট থেকে একটা স্থগিতাদেশ বা স্বস্তি রক্ষা কবচ চাইছেন আইনজীবীরা। উত্তরটা কি তবে এই যে বিধানসভার সই জালিয়াতিতে যে অভিযোগ উঠেছে তার অকাট্য প্রমাণ সিআইডির হাতে চলে এসেছে, নাকি ঘরের পুলিশের তদন্তেও এখন আর ভরসা পাচ্ছেন না যুবরাজ? যাই হোক, এর অনেক রকম ব্যাখ্যা হয়, কিন্তু একটু অতীতে না ফিরলে বাংলার মানুষের সঙ্গেও সঠিক, মানে বাংলা মানুষের কাছে সঠিক তথ্যটা তুলে ধরা হবে না। যেমন ধরুন, বিরোধীদের অভিযোগ দীর্ঘদিন ধরে 2011 সাল থেকে, পালাবদলের পর থেকে আস্তে আস্তে মাথাচাড়া দিয়ে উঠেছিল একাধিক সিন্ডিকেট, পাচার চক্র। আর প্রতিটা চক্রের কেন্দ্রবিন্দুতে কে ছিল? বাংলার মানুষ বলবে, বিগ স্টোরি যারা দেখছেন তারা বলবেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুদাম চক্রবর্তী, অধীর রঞ্জন চৌধুরী, সবার আঙুল কিন্তু একজনের দিকেই ছিল। কার দিকে ছিল? বিগ স্টোরি যারা দেখছেন তারা বলবেন, বাংলার মানুষ বলবেন। তথ্যের ভিত্তিতে চলুন দেখিনি এই 3 মূল দুর্নীতির খতিয়ান। কয়লা পাচারে একটু নজর রাখি। আসানসোল রানীগঞ্জ খনি অঞ্চল, সেই খনি অঞ্চল থেকে ইসিএল এর কোটি কোটি টাকার কয়লা অবৈধভাবে পাচারের মূল পান্ডা অনুপ মাঝি ওরফে লালা। হাজার হাজার কোটি টাকা এই কালো টাকা ভুয়ো কোম্পানির মাধ্যমে সাদা করার অভিযোগ। আর সেই অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে একাধিকবার তলব করা হলো। চলে আসি বালিচুরিতে। দামোদর, অজয়, রূপনারায়ণ, এই নদীগুলো থেকে নিয়ম বহির্ভূতভাবে দিনের পর দিন বালি তুলেছেন, কোটি কোটি টাকা হাতিয়েছে। বীরভূম, বর্ধমান সহ বিভিন্ন জেলায় সক্রিয় হয়েছে এই বালি মাফিয়াদের লভ্যাংশ, যেটা সরাসরি ভাইপোর দরবারে পৌঁছতে বলে বিরোধীরা অভিযোগ করেছেন। গরু পাচার, অনুব্রত মণ্ডলের নাম জড়ানো এই আন্তর্জাতিক চক্রে বীরভূম এবং মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার হয়েছে। কিচ্ছু জানতো না তৃণমূলের হাইকমান্ড, কিচ্ছু না।
পুলিশকে ঘুষ দিয়েছে দিনের পর দিন, পুলিশ ঘুষ নিয়ে হচ্ছে দিনের পর দিন। একাধিক সাংকেতিক নাম, সিন্ডিকেটের যে ডায়েরি সেখানে একাধিক সাংকেতিক নাম কালীঘাটের প্রভাবশালী পরিবারের দিকেই তো ইঙ্গিত করে। কেন্দ্রীয় সংস্থাগুলোর মতে এই দুর্নীতির টাকা একটি নির্দিষ্ট ম্যাজিক বক্সে জমা হতো, যার চাবিকাঠির সন্ধানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তদন্তের জট পাকিয়েছে। কয়লা বা গরুর চেয়ে যে দুর্নীতি বাংলার মানুষের মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছিল তা হলো স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি, যেখানে টাকার বিনিময়ে যোগ্যদের ওয়েমার শিট সাদা রেখে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। আর এই নিয়োগ দুর্নীতির সমান্তরাল তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে সংস্থাটির হদিশ পায় তার নাম দ্য গ্রেট লিপস অ্যান্ড বাউন্স। এই কোম্পানিটি আসলে কি, এই কোম্পানির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কি, আপনারা সবাই জানেন। এতদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই কোম্পানির সিইও ছিলেন, উনি কিছু জানেন না। সব জানে কালীঘাটের কাকু, যে বলছে আমার সাহেবকে কেউ ধরতে পারবে না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাবা, তার মা এই সংস্থার উচ্চ পদে আসেন। ইডির অভিযোগ, প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলে শিক্ষক নিয়োগের মাধ্যমে চাকরি প্রার্থীদের কাছ থেকে যে কোটি কোটি টাকা তোলা হয়েছিল, সেই অপরাধের যে টাকা, যে প্রফিট মানি, প্রসিডস অফ ক্রাইম, এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অ্যাকাউন্টে মানি লন্ডারিং এর মাধ্যমে ঢোকানো হয়েছে। আর এই সংস্থার ডিরেক্টর বা কর্মচারীদের জেরা করে কালীঘাটের কাকু, যার কথা বলছিলাম, কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে এটি এমন কিছু তথ্য পায় যা সরাসরি সেই কালীঘাটের ওই একটি পরিবারের দিকে নির্দেশ করছে। খুব স্পেসিফিক্যালি বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যা যা দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা দুর্নীতি তার মাথার উপর বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাগাতার অভিযোগ উঠেছে, সাধারণ মানুষ আজ মুখ খুলছেন, বিরোধী রাজনৈতিক দলগুলো এর আগে থেকে একাধিকবার বলেছে। ইডির একের পর এক ম্যারাথন জেরার মুখে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হচ্ছে, তখন কলার তুলে উনি বলেছেন ঠিকই, কিন্তু আজকে কোথাও যেন বুকের মধ্যে ধূপ পুকানি। কি হবে, রক্ষা কবচ পাবো তো? যদি না পাই তাহলে অ্যারেস্ট হয়ে যাব না তো? আমার রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ কি হবে? গারদের পেছনে কি থাকতে হবে তাহলে আগামী দিনগুলো? 2023 সালের 20 মে, চলুন একটু পেছনে ফিরি। সকাল থেকে রাত পর্যন্ত টানা 9 ঘন্টা 40 মিনিট সিজিও কমপ্লেক্সে সিবিআই এর জেরার মুখোমুখি হয়েছিলেন অভিষেক। সেদিন রাতে বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে চওড়া হাসি হেসে বলেছিলেন, নিটফল জিরো। সিবিআই সময় নষ্ট করলো। 2023-এর 13ই সেপ্টেম্বর এবং 9ই নভেম্বর একই কথা, একই ছবি। তাহলে আজ 2026-এর জুনে এসে পরিস্থিতি এত বদলে গেল কেন? সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে যে নোটিশ ইতিমধ্যেই কালীঘাটের বাসভবনে পৌঁছে গেল, তা নিয়ে কেন তৃণমূলের অন্দরে চাপা উত্তেজনা? এবারও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 15ই জুন সশরীরে হাজির হবেন, গিয়ে বলবেন ফাঁসির মঞ্চ প্রস্তুত করতে? তার অসুস্থতার প্রেসক্রিপশন কি তৈরি রাখা হচ্ছে? কি করবেন? আপনি যদি নিষ্কলঙ্ক হন তবে কেন্দ্রীয় সংস্থার অফিসকে এত ভয় কেন আপনার? কেন আজকে সেই দিনের মতো বুক ফুলে বলতে পারছেন না যে নিটফল জিরো? কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আরো একবার একটু মনে করাবো আপনাদের, দেখুন। 9 ঘন্টা 9.5 ঘন্টা ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার নির্যাস কি। আমি প্রথমেই বলি, তার নির্যাস হচ্ছে শূন্য। যারা জিজ্ঞাসাবাদ করেছে তাদের সময় নষ্ট, আমারও সময় নষ্ট। নির্যাস হচ্ছে একটা আস্ত হর্ষডিম্ব আর শূন্য, যেটা আমি গতকালও বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো তথ্য বা প্রমাণ থাকে জনসমক্ষে আনা হোক, আমাকে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন নেই। সরাসরি একটা ফাঁসির মঞ্চ করা হোক, আমি সেখানে গিয়ে মৃত্যুবরণ করব। আমি 3 বছর আগে কয়লা কেসেও একই কথা বলেছিলাম, গরুতেও একই কথা বলেছিলাম, এবং আজকে দাঁড়িয়ে 3 বছর পরে এসএসসি কেসে যখন আমাকে সিবিআই ডেকেছে কোর্টের অর্ডার কমপ্লাই করে, আমি সেখানে দাঁড়িয়েও এই নিজাম প্যালেসে একই কথা বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি বুক ফুলিয়ে এই কথাগুলো বলতে পেরেছিলেন সেই সময় দাঁড়িয়ে, যিনি ফাঁসির মঞ্চ প্রস্তুত করতে চেয়েছিলেন, তিনি আজকে হেলমেট পরলেন কেন? তার কেন মনে হচ্ছিল যে আজকে তিনি যা যা ঘটনা ঘটিয়েছেন
এই রাজ্যের বুকে প্রতিটি মানুষ, বিরোধী রাজনৈতিক দল এবং আপনার ঘরের ভেতরে যা চলেছে, আপনার নিজের দল আপনাকে নিয়ে যে অ্যাসেসমেন্ট করে, সেই সব কিছুর পরে আপনার হেলমেটের দরকার আপনি বুঝেছেন। আপনি অকুত ভয়, আপনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করতে আপনি নিজে বলেছেন যদি দুর্নীতি প্রমাণ হয়, তাহলে আপনার এই হেলমেটের কি প্রয়োজন ছিল সেদিনকে? আপনি বুক ফুলিয়ে যদি ঘুরতে পারতেন, আপনি যদি এটা মনে করতেন যে না আপনি কোনো রকম দোষ করেননি, আপনাকে সিআইডি ডাকুক, আপনাকে সিবিআই ডাকুক, আপনাকে ইডি ডাকুক, আপনাকে কেএমসি ডাকুক, আপনাকে যেই ডাকুক আপনাকে, আপনি কোনো অন্যায় করেননি, তাহলে আপনাকে হাইকোর্টে কেন যেতে হচ্ছে? আপনি আজকে সময় কেনার রাজনীতি করছেন, আপনি আজকে অসুস্থতার রাজনীতি করছেন। এগুলো নাটক ছাড়া আর কি? কেন বলছি এ কথা? কারণ আপনি তো দলীয় বৈঠকে উপস্থিত থাকছেন, তাহলে এরা ডাকলে আপনি সেখানে যাচ্ছেন না কেন? কি কারণ তার? রাজনীতির ট্র্যাজেডিটা আপনাকে দেখাই। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, কলকাতা পুরসভা যা তৃণমূলেরই নিয়ন্ত্রণে, যার মেয়র এতদিন ফিরহাদ হাকিম ছিলেন, সেই পুরসভা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেন? কারণ এই ফিরহাদ হাকিম কিছুদিন আগে যখন ওই নোটিশ যাচ্ছে আপনার বাড়িতে, তখন উনি হাত তুলে নিচ্ছেন, কারণ আপনার ইজারা আজকে ফিরহাদ হাকিমও নিতে চাইছেন না। ফিরহাদ হাকিমের সেই প্রতিক্রিয়া একটু শোনাবো আপনাদের। কি বলেছিলেন প্রাক্তন মেয়র, দেখুন। ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই, আর থাকার কথাও নয়। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে, কাকে দেবে না, ওর নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়, আর এটার সাথে আমার থাকা মানে আমার এখতিয়ারের মধ্যে নেই। আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই, এই পুরো ঘটনাটায় আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানাও নেই। মেয়রকে জানানোর কথাই না, তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট, কোন বিল্ডিং হচ্ছে না হচ্ছে রেগুলার ইয়ে করা, মনিটরিং করা সেই বিল্ডিংয়ের। এই লিপস অ্যান্ড বাউন্স, এই আপনি যার যার মাথায় বসে আছেন, যা যা করেছেন, এগুলো তো একে একে এখন সামনে আসবে। এতদিন পর্যন্ত যা ঘটনা আপনি ঘটিয়েছেন, আজকে দেখুন আপনি বাইরে বেরোতে পারছেন না। বাইরে বেরোলে আপনার সাথে কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এই জনরোষ। আবার জনরোষ বললে আপনাদের রাগ হচ্ছে। এটা জনরোষ ছাড়া আর কি হতে পারে? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন রাখছি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন রাখছি, আমি তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বের কাছে প্রশ্ন রাখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়েছেন, যখন সোনারপুরে গিয়েছেন, সেই সময় গিয়ে যে পরিস্থিতি, যে অভিজ্ঞতার সম্মুখীন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হতে হলো, যে পরিস্থিতির সম্মুখীন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হতে হয়েছে, এগুলো কিসের বহিঃপ্রকাশ? এর পেছনেও আপনারা রাজনীতি দেখছেন। আজকের দিনে দাঁড়িয়েও যখন সমস্ত কিছু চলে গিয়েছে আপনাদের কাছে, কিচ্ছু নেই, ফাঁকা শূন্য কলসি নিয়ে বসে রয়েছেন। সব চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা। কমপ্লেন बीजेपी नहीं किया स्पीकर साहब, सब चोरेদের পাঠশালা, কালীঘাটের টালির চালা। কমপ্লেন बीजेपी नहीं। এইবার প্রশ্নটা এখানে তোলা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, সব চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বাম আমলে আপনারা দেখেছেন, অনেকেই এটার সঙ্গে মানে এই সময়ে কালটা হয়তো আপনারা অনেকে রিলেট করতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জর্জ ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছিলেন এবং সেই নিয়ে অনেক বিতর্ক ইত্যাদি ইত্যাদি হয়েছিল। তো যদি চুরির পাঠ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওইখান থেকে শিখে আসেন, ওই বিদ্যালাভ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত বিপুল পরিমাণ চুরির ক্ষেত্রে উৎসাহিত করে এবং সেই শিক্ষাদান করে থাকে, তাহলে আজকে খুব একটা ভুবনকে দোষ দিয়ে লাভ নেই। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চুরি বিদ্যা উনি কোথা থেকে শিখেছেন সেটা নতুন করে তো আর বাংলার মানুষকে বলার অপেক্ষা রাখে না, কারণ সেটা বোঝাই যাচ্ছে যে কালীঘাটের টালির চালাতেই সমস্ত সত্যটা অন্তর্নিহিত হয়েছে। এই বাংলায় কত কোটি টাকার তছরূপ হয়েছে, কোটি কোটি টাকার তছরূপ হয়েছে। দীর্ঘদিন ধরে বঞ্চনার কথা বলা হয়েছে, আদৌ সত্যি কেন্দ্রীয় বঞ্চনা এখানে ছিল কিনা। দীর্ঘদিন ধরে বলা হয়েছে
বিভিন্ন ক্ষেত্রে এই পাচ্ছি না সেই পাচ্ছি না ইত্যাদি ইত্যাদি, সেই সত্যি না পাওয়ার তালিকাটা ছিল কিনা, আর যেটা আজকে বাংলার মানুষের রাগ ক্ষোভ এবং এই সরকারটাকে টেনে হিঁচড়ে সিংহাসন থেকে মাটিতে ফেলে দেওয়া, ডিমের দাম বেড়ে গেল বাংলায়। বুঝতে পারছেন? আজকের দিনে দাঁড়িয়ে স্বরূপ বিশ্বাসকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় ডিমের ক্রেট নিয়ে হাজির হয়ে গিয়েছেন একজন, বলছেন যে ভালো ডিম ছুড়বো বাজে লোকের জন্য। এখন ডিমের দাম বাংলায় যেভাবে বেড়ে গেছে, এই দাম কন্ট্রোল করা তো শুভেন্দু অধিকারী সরকারের পক্ষেও মুশকিল। মানুষ বলছে কম দাম হলে আমরা বেশি দাম দিয়ে কিনবো, কারণ ডিমগুলো তো ভালো, যাক না খারাপ লোকের গায়ে। এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা ভাবুন, যখন ডিজে নাচার কথা বলছিলেন, ডিজে বাজানোর কথা বলছিলেন, আজকে বাংলার মানুষ কোন ডিজেটা আপনাদের সঙ্গে বাজাচ্ছে? আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারেন, মানে মুরগির ডিম হতে পারে, হাঁসের ডিম হতে পারে, আপনি আপনার পছন্দ মতো আপনি গান চেঞ্জ করুন না, ডিজেকে বলুন গান চেঞ্জ করতে, এটাই তো ডিজের কাজ। তো সেক্ষেত্রে বাংলার মানুষ কি ডিম ছুড়বে, মুরগির ডিম ছুড়বে না হাঁসের ডিম ছুড়বে, কি ডিম ছুড়বে সেটা আপনি সিলেক্ট করে দিতেই পারেন। কিন্তু এই পরিণতি আপনার যে হবে বা হয়েছে, সেটা আপনার জন্যই হয়েছে। এটা আপনাকে মানতে হবে যে আপনার এই বাড়ির ভিতর লিফট, আপনার বাড়ির ভেতর এসকেলেটর, আপনার বাড়ির ভেতর যা যা সরঞ্জাম রয়েছে, সেগুলো আপনি তৈরি করেছেন বাংলার মানুষের পেটে লাথি মেরে। আর সেই বাংলার মানুষ যদি আজকে আপনাকে ডিম নিয়ে অভ্যর্থনা জানায়, আপনাকে তো সেই ডিমের অমলেট পোচ খেতে হবে। এবার বাকিটা আপনার বিষয়। আপনি এরপরেও কত বড় মুখ করে 8 তারিখ হাজিরা দেবেন না 8 তারিখ INDI এর বৈঠকে যাবেন, সেটা আপনার ব্যাপার। আপনি বিচার করবেন এবং বিচার করবে বাংলার মানুষ। আগামী দিন আপনার রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনার চোখ থাকুক CNN।